আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মানি প্লান্ট গাছ আমার অনেক বেশি পছন্দের, এগুলা খুবই অল্প যত্নতে অনেক বেশি গ্রোথ হয়। আর এই গাছটা আমার বাসায় একটু বেশি আছে। প্রতিটা ওয়াশরুমে জানালার সাথে এভাবে মানি প্লান্ট গাছটা রেখেছি আর ঝুলে পড়েছে, অনেক বেশি দেখতে ভালো লাগে। এই টপে নতুন করে মানি প্লান্ট গাছটা লাগিয়েছি, তো এখনো ভালোভাবে গ্রোথটা হয়নি। এই জানালার সাথে রেখেছি, অন্য ওয়াশরুমের জানালার থেকে এই জানালায় মনে হয় গ্রোথটা একটু ভালো হয়, পাতাগুলো খুব সুন্দর সতেজ থাকে। সরাসরি সূর্যের আলোটা পড়ে না, তবে প্রচুর বাতাসের ব্যবস্থা আছে, হয়তোবা তার জন্য। মানি প্লান্ট গাছ সরাসরি সূর্যের আলোতে না রেখে এভাবে বাতাসে রাখলে কিন্তু খুব ভালো গ্রোথ হয়। আমি বারান্দায় একটা মানি প্লান্ট গাছ রেখেছিলাম, তো সেটা তেমন একটা ভালো গ্রোথ হচ্ছিল না, পরে এই জানলার সাথে এনে রেখে দিয়েছি। এই টবটাতে অনেক বেশি ঝুলে পড়েছে, তো ওইখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। আবার অতিরিক্ত জঙ্গল হয়ে থাকলেও কিন্তু দেখতে ভালো লাগে না, একটু হালকা পাতলা ভালো লাগে। তবে আমার কাছে মানি প্লান্ট গাছ একটু ঝুলে পড়লে দেখতে ভালো লাগে জানালার সাথে রাখলে। নতুন টবটাতে আরো কিছুটা পরিমাণ লাগিয়ে দিয়েছি, এবার ওটাও রেখে দিচ্ছি জানালার সাথে। কয়েকদিন পর এটাও কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়ে যাবে। আর এটা যখন ভালো গ্রোথ হয়ে যাবে তখন অন্য জায়গায় নিয়ে যাব। আর এখান থেকে যে লতাগুলো কেটে ফেলেছি সেগুলো পানিতে লাগাবো। আর আজকে একটু কিচেনে ওভেন ক্যাবিনেটটা ক্লিন করব, সেই সাথে নতুন করে একটু গাছ দিয়ে সাজিয়ে নিব। ওভেন ক্যাবিনেটের উপরে আগে এভাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছিলাম, তো এটা বেশ অনেক দিন হয়ে গিয়েছে, দেখতে আর ভালো লাগছিল না। তো বরাবরের মতো আমার তো একটু চেঞ্জ করতে অনেক বেশি ভালো লাগে, তো আজকে ভাবছি একটু গাছ দিয়ে চেঞ্জ করে নিই, নতুন করে সাজিয়ে নিই। ক্যাবিনেটটা কিচেনে সেট করার কারণে তেল চিটচিটে ভাবটা একটু বেশি হয়, তো প্রতিদিন একটু করে মুছে দেই। এরপরও দেখা যায় মাঝে মধ্যে একটু ভালোভাবে ক্লিন করে নিতে হয়। আর ডিজাইনগুলোর মধ্যে প্রচুর তেল চিটচিটে ভাব ঢুকে পড়ে। হালকা একটু তেল দিয়ে ভালোভাবে কাপড় দিয়ে ক্যাবিনেটটা মুছে নিয়েছি। আর মানি প্ল্যান্ট গাছগুলো এভাবে কেটে সেট করে নিচ্ছি। মরা পাতাগুলো ফেলে দিয়েছি, পানির মধ্যেই রাখবো। সিংয়ের সাথে যে দুটো লাকি বাম্বু গাছ রেখেছি ওগুলোও এখানে মানি প্ল্যান্ট গাছের সাথে সেট করে দিব, দেখতে ভালো লাগবে। সরাসরি ক্যাবিনেটের উপরে গাছটা রাখছি না, এভাবে একটা ম্যাট দিয়ে এরপর এর উপরে একটা দইয়ের হাঁড়ি দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এই দইয়ের হাঁড়িটা সোহা কালার করে দিয়েছে আর একটু আকর্ষণীয় হওয়ার জন্য। এরপর এর উপরে গ্লাসটা রেখেছি। আমার আজকের ভিডিওটি যদি দেখতে দেখতে আপনার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি সেই ভিডিওটা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্যাবিনেটের নিচের থাকটাতে এভাবে পুরনো একটা রানার কেটে বিছিয়ে দিয়েছি, এতে করে কোনো কিছু আর রাখলে সরাসরি কাঠের উপর আর স্পট পড়বে না। ব্লেন্ডার জগটা এখানে উপরে রেখে দিচ্ছি। ব্লেন্ডারের যে বাড়তি জগগুলো আছে সেগুলো ভিতরের সাইডে বক্সে রেখে দিচ্ছি, এটা ক্যাবিনেটের নিচের অংশে। পত্রিকা টুকিটাকি আরও অনেক কিছু এভাবে ভিতরেই রেখেছি, আর সেই সাথে জগগুলোও রেখে দিচ্ছি, এতে করে জগগুলো ধুলোবালি পরে থাকবে না ভিতরে থাকলে। ব্লেন্ডারের থাকটাতে সবকিছু সাদা, দেখতে ভালো লাগছিল না, প্যাকাশে লাগছে, রঙের একটা ঘাটতি আছে মনে হচ্ছে। উপরে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা ছিল ওটা ওখানে নামিয়ে নিয়েছি একটু সবুজ কালারের মধ্যে, তো দেখতে কিন্তু এখন বেশ ভালো লাগছে। ওভেনের উপরেও রানারের কিছুটা অংশ কেটে বিছিয়ে দিয়েছি, এতে করে সরাসরি ধুলোবালিগুলো ওভেনের উপর পড়বে না, কাপড়ের উপর পড়বে আর সেটা খুব সহজে ধুয়ে নিলে হয়ে যাবে। আর এর উপরে চপিং বোর্ড আর টুকিটাকি অনেক কিছু রেখেছি, এগুলো ভিতরের সাইডে আছে, তেমন একটা দূর থেকে বোঝা যায় না। ওভেন ক্যাবিনেটটা ক্লিন করতে করতে রান্নাবান্নাও করে ফেলেছি ফাঁকে, তো ওটা যেহেতু কিচেনে আছে এক কাজে দু কাজ খুব সহজে করে নিয়েছি। আজকে আর আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করছি না, সরাসরি শেয়ার করছি আমের আচার।
এই আমগুলো গতকাল রাত্রে কেটে রেখেছিলাম আর সারা রাত ফ্যানের নিচে এভাবে রেখে দিয়েছি এবং একটু হালকা শুকিয়ে শুকিয়ে গিয়েছে। এবার কিন্তু আচারটা খুব ভালোভাবে করা যাবে। আমি তেমন একটা আচার পছন্দ করি না, তবে আমের আচারটা একটু ভালো লাগে, ওটা হলে একটু খেতে পারি। তো ইচ্ছা ছিল এবছর অনেক পদের আচার তৈরি করব কাঁচা আম দিয়ে, কুসা সহ আচার, আবার বুটা সহ আচার, ঝুরি আচার, কাঁচা আমের আচার প্ল্যান করে মনে মনে রেখেছিলাম। তো আমি যখন বাড়িতে গিয়েছি দেখেছি এবছর তেমন একটা আম ধরেনি। তবে আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো আম গাছ আছে, তো ঘর করার কারণে কিছুটা আম গাছ কেটে ফেলেছে। আবার সেই সাথে যে কয়টা আম গাছ আছে সেগুলো তো তেমন একটা আম ধরেনি, যার কারণে কাঁচা আমগুলো আর নিয়ে আসা হয়নি। এই আমগুলো আমার শাশুড়ি মা গতকাল পাঠিয়েছিলেন, তো কিছুটা পাকা ছিল আবার কিছুটা কাঁচা। যেগুলো পাকা ছিল ওগুলো ভর্তা করে আমরা খেয়েছি, আর এই কাঁচাগুলো দিয়ে ভাবছি একটু হলেও আচার তৈরি করি। তবে এই আমগুলো হালকা একটু কালার চলে এসেছে, একটু পাকা পাকা ভাব চলে এসেছে, আর বুটাটাও বেশি শক্ত হয়ে গিয়েছে, কাটতেও অনেক কষ্ট হয়ে গিয়েছে। এরপরও ভাবছি না, যখন হাতের কাছে পেয়েছি তখন আচারটাই করে নিচ্ছি, কোনো ব্যাপার না। অনেক আপুরাই এতদিনে সব আচার করা শেষ, তো আমি সবার শেষে মনে হয় এবছর আচারটা করে নিচ্ছি। যাই হোক, এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, 2 কেজি পরিমাণ আম হবে, আর সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে আচারটা খেতে বেশি ভালো লাগে। এখানে প্রায় 3 কাপ পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, পরে আবার আরও একটু দিয়েছি। তেলের মধ্যে ডুবে থাকলে আচারটা তুলে খেতে আমার ভালো লাগে, তো অনেকে অনেক রকমের আচারটা করে থাকি। তেমন একটা ঝামেলা করে আচারটা করছি না, হাতের কাছে যা আছে সেই সব মশলা দিয়ে করে নিচ্ছি খুবই সাধারণভাবে। সরিষা বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ মতো, আর আদা বাটা দিয়েছি 1 চা চামচ। আদা বাটাটা না দিলেও হয়, যখন আছে বাটা তো দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মতো, সেই সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি একটু, যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি হবে। আর সেই সাথে ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়েছি। গরম মশলা আস্ত ব্যবহার করিনি, শুধুমাত্র তেজপাতা দিয়েছিলাম কয়েকটা। ভালোভাবে মশলার সাথে আমগুলো একটু মিশিয়ে নিয়েছিলাম। এরপর সামান্য গুড় ছিল বাসায়, তেমন বেশি ছিল না, 1/2 কাপ পরিমাণ মতো গুড় ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। তবে সম্পূর্ণটা গুড় দিয়ে করতে পারলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো গুড় যেহেতু কম হবে, চিনিও দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ মতো। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আরও কয়েকটা উপকরণ অ্যাড করব ধাপে ধাপে। লবণ দিয়েছিলাম স্বাদ মতো, লবণটা আবার চেক করে পরে আবারও একটু দিয়েছিলাম। কয়েকটা শুকনো মরিচ এভাবে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি, তবে টেলে নিইনি, এভাবে আস্ত যেভাবে ছিল ওভাবে কেটে দিয়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, আর একদিকে একটু 5 ফোড়ন মশলা টেলে নিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ মতো হবে। এগুলো আচারটা যখন হয়ে যাবে শেষ মুহূর্তে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব। শুরুতেই সরিষার তেলের মধ্যে 5 ফোড়ন মশলা কাঁচা অবস্থায় 1 টেবিল চামচ দিয়েছিলাম আস্ত, তো সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ মতো, আর এগুলো একটু গুঁড়ো করে নিব। একটু পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এর থেকে প্রচুর পরিমাণ চিনিটা গলে পানি বের হয়েছে, আর এই পানিতে আমটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দিতে হবে, আর সামনে দাঁড়িয়ে থেকে আচারটা করে নিতে হবে, না হয় নিচে লেগে গেলে পুরা মশলার একটা তিতা তিতা ভাব চলে আসবে, আচারটা খেতে ভালো লাগবে না। সিরকা দিয়ে দিচ্ছি। সিরকাটা যদি আচারটা অনেকদিন সংরক্ষণ করার ইচ্ছা থাকে সে পর্যায়ে দিতে হবে, এমনিতে না দিলেও চলবে। তো সিরকা আবার অতিরিক্ত বেশি হয়ে গেল, সিরকার একটা গন্ধ করে। 1 কেজি আমের জন্য 2 টেবিল চামচ করে করে এখানে 4 টেবিল চামচ সিরকা ব্যবহার করেছি, আর ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর এ পর্যায়ে আমটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে আমগুলা গলে একদম ভর্তা হয়ে না যায়, আস্তে আস্তে অবস্থায় থাকে। এভাবে থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আমটা সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে যে 5 ফোড়ন মশলা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি একদম লাস্ট মোমেন্টে। এবার চুলাটা বন্ধ করে দিব মশলাটা দেয়া হয়ে গেলে, আর নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব যেন সবগুলো আমের সাথে মশলার ফ্লেভারটা ছড়িয়ে পড়ে।
আচারের চুলাটা বন্ধ করে দিয়ে এদিক থেকে একটু চিকেন নামিয়ে রেখেছিলাম সকালবেলা, ওগুলো একটু ম্যারিনেট করে রাখছি। সোহা সিয়ামের সাপ্তাহিক রুটিন অনুযায়ী 2 দিন চিকেন দেওয়া হয়। সিয়াম চিকেনটা দিলে অনেক বেশি পছন্দ করে টিফিনের মধ্যে। সোহা তো সব কিছু খায়, সিয়াম তেমন একটা সব কিছু খেতে চায় না, ফেরত নিয়ে আসে, তো ওর চোখে নিয়ে একটু ঝামেলা হয়। ভোরবেলা ঘুম থেকে উঠে টিফিনের ঝামেলাটা করতে একটু ভালো লাগে না, মাথায়ও তখন কাজ করে না কি টিফিন দেওয়া যায়। তো আগে ভাগে একটু এভাবে করে রাখলে সকালে উঠে জাস্ট একটু ভেজে দিলে হয়ে যায়। এগুলো ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিব, আগের দিন রাত্রে নামিয়ে রাখবো নর্মাল ফ্রিজে, তো সকালবেলা একটু ভেজে দিলে হয়ে যাবে। এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি আছে, ছোট ছোট পিস করে কাটা আছে, সেই অনুপাতে মশলাপাতি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো বাদে সব ধরনের মশলা দিয়েছি, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস যেহেতু যাবে লবণটা একটু বুঝে শুনে দিতে হয়। ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো, আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। সেই সাথে ভিনেগার দিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো, এখানে চাইলে লেবুর রস দিলেও হয়। আর ময়দা দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মতো, একটা ডিম দিয়ে যতটুকু ময়দা লেগেছিল ততটুকুই দিয়েছি। আর এভাবে মেখে নিতে পারলে হয়ে যাবে একটু আটা আটা ভাবে। 2টো বক্স করে রেখে দিচ্ছি, এক এক দিন এক একটা বক্স নামিয়ে রাখলে দুজনকে খুব সুন্দর টিফিন হয়ে যাবে। বিকালবেলা আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর বয়ামা করে নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ সোহা আর আমি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। আচারটা অনেক বেশি ভালো লেগেছিল, আর সোহা তো অনেক পছন্দ করেছিল, ওর ফ্রেন্ডদের জন্য নিয়ে গিয়েছে 1 বক্স। আমি জানি আমার আজকের এই ভিডিওটা আমাদের লামিয়া লামহা দেখবে, আর ওরা তো অনেক বেশি আচার পছন্দ করে। লামিয়া লামহা আমার বোনের মেয়ে, আর ওরা দেশের বাইরে থাকে, যার কারণে সব সময় সুযোগের অভাবে সব কিছু ওদের জন্য পাঠাতে পারি না। তবে কাউকে পেলে সময় সুযোগ হলে ওদের জন্য আচার পাঠাবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।